খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে এলাম। প্রথমে বলে রাখি, এই ভিডিওটা বা এই ক্লাসটা আমি যে টপিকটি নিয়ে করছি, হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন, বা স্ট্রেইট অফ হরমুজ এটা এত গুরুত্বপূর্ণ কেন, এই ভিডিওটি আমার যা ভাবনা তাতে করে অনেক ছোটরাও দেখবে এবং অনেক বড় মানে আমার যারা গুরুজন তারাও দেখবেন। কিন্তু আমার এই চ্যানেলটা যেহেতু বিশেষত ছোটদের জন্য তৈরি, মানে ক্লাস 9 থেকে ক্লাস 12-এর স্টুডেন্টদের পড়ানোর জন্য তৈরি, তো সেই জন্য আমি যেহেতু তাদেরকে তুমি বলে সম্বোধন করি সমস্ত ভিডিওতে, আমি এই ভিডিওটাও কিন্তু তুমি বলেই শুরু করব বা করব। তাই যারা আমার গুরুজনের বয়সী রয়েছেন তারা দয়া করে মানে আমি তাদের অশ্রদ্ধা কোনোভাবেই করছি না, আমি তাদেরকে আপনি সম্বোধন করেই বলছি, কিন্তু ভিডিওটা আমি তুমি করে বলছি। তো বিষয়টা হচ্ছে একটি জিও পলিটিক্যাল বা জিও ইকোনমিক্যাল একটি ইস্যু বা বিষয় হরমুজ প্রণালী, এবং খুব কঠিন একটা ব্যাপার। যেহেতু চ্যানেলটা স্টুডেন্টদের জন্য, তো আমি সেই জন্য একদম সহজভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। তাই যারা বিষয়টা একদমই বুঝতে পারছেন না, কিন্তু যখন টিভি চ্যানেল চালাচ্ছেন কিংবা ইউটিউবে খবর দেখছেন তখন এই হরমুজ প্রণালী নামটা বারবার চোখের সামনে আসছে, যারা একেবারেই বুঝতে পারছেন না যে বিষয়টা কি, তারাই ভিডিওটা দেখুন। দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে হরমুজ প্রণালী কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে বিষয়। আমি সরাসরি আজকের ভিডিওটার মধ্যে চলে আসি। দেখুন, আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক আছে, এই মধ্যপ্রাচ্য কোন জায়গাটা? মধ্যপ্রাচ্য মানে আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ খোলেন, মানে পৃথিবীর বা বিশ্বের ম্যাপ যদি খোলেন, সেই ম্যাপের যে জায়গাটা এই ইরাক, কুয়েত, সৌদি আরব, ইউএই, ওমান বা ইরান দেশগুলোকে দেখতে পাবেন, সেই অঞ্চলটাকেই কিন্তু আমরা মধ্যপ্রাচ্য বলে চিহ্নিত করি। তো সেই জায়গায় বর্তমানে আমরা সকলেই অবগত আছি যে একটা কিন্তু যুদ্ধ পরিস্থিতি চলছে। তো আচ্ছা, আমি তুমি করে সম্বোধন করছি, তোমরা দেখতে পাচ্ছ একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধটা কি নিয়ে হচ্ছে সেটা আজকের বিষয় নয়, তবে এইটুকু তোমরা সবাই জানো যে ইরান একদিকে রয়েছে এবং আরেক দিকে রয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি যৌথ বাহিনী। এই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের উপর আক্রমণ করে সেখানকার শীর্ষস্থানীয় একজন নেতা আয়াতুল্লাহ খামিনেই নামে একজনকে তারা হত্যা করেছেন, আমেরিকা এবং ইসরায়েল সরকার। ভালো কথা, সেই জন্য কিন্তু সেখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, মানে ইরান আমেরিকা এবং ইসরায়েলের এই হামলার জবাবেও তারাও হামলা করেছে। ঠিক আছে, কিন্তু আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এই যে অশান্তিতে অংশগ্রহণ করেনি, মানে আমাদের দেশ থেকে কোনো মিসাইল তো মারা হয়নি, আবার সেখানকার কোনো অস্ত্র আমাদের দেশ পর্যন্ত এসে পৌঁছয়নি। তাও প্রচুর ভারতবাসী কোনো একটি পক্ষ নিয়ে কথা বলে। ধরুন, কোনো একটি মানুষ তার ব্যক্তিগতভাবে ইরান দেশটাকে পছন্দ, সে ইরানকে নিয়ে কথা বলছে, সে ইরানের পক্ষে। আবার ধরুন, কোনো একটি মানুষের ইসরায়েল বা আমেরিকা যুক্তরাষ্ট্রকে পছন্দ, তারা আমেরিকা বা ইসরায়েলকে নিয়ে কথা বলছে। ঠিক আছে, কিন্তু ভারত সরকার কোনো যুদ্ধে যোগদান করেনি। বিষয়টা একটু সহজভাবে বুঝিয়ে দিলে, তোমরা তো নিশ্চয়ই ফুটবল খেলা দেখো, ফুটবল বিশ্বকাপ দেখো। ধরো ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে একটা খেলা হচ্ছে, এই খেলায় ভারত তো যোগদান করেনি, মানে সেদিনের যে ম্যাচটা যেটা আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, সেই যে ম্যাচে কিন্তু ভারত নেই। তা সত্ত্বেও কিন্তু ভারতীয়রা কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে। তো কিন্তু ভারত
দেশটা কাউকে সাপোর্ট করছে না, কিন্তু কেউ যদি জেতে বা কেউ যদি হারে তার সপক্ষে বা তার হয়ে বা তার বিপক্ষে বিভিন্ন অফিসাররা বা বিভিন্ন আমাদের মন্ত্রিত্ব মণ্ডলী বিভিন্ন টুইট করে। তো বর্তমান ক্ষেত্রেও সেটাই হচ্ছে যে বিভিন্ন ভারতীয়রা বিভিন্ন দেশকে হয়তো সাপোর্ট করতে পারে, কিন্তু ভারত সরকার সেভাবে কোনো পক্ষে তারা যায়নি। ঠিক আছে, তো তাও আমরা দেখতে পাচ্ছি সেই যে যুদ্ধের যে অস্ত্র, যে মিসাইল, সেটা ভারত পর্যন্ত না এলেও সেই যুদ্ধের আঁচ কিন্তু ভারতে চলে এসছে। কিভাবে এসছে বিষয়টা তোমরা অনেকেই জানো, যারা খবর দেখো বা সংবাদপত্র পড়ো তারা দেখবে যে রিসেন্টলি গ্যাসের দাম 60 টাকা বেড়েছে। মানে বাড়ির যে রান্না গ্যাসের দাম সেটা কিন্তু 60 টাকা বেড়েছে। নিশ্চয়ই তোমরা তোমাদের বাবা মায়ের কাছে খবরটা পাবে। এবার দেখবে তোমাদের যারা কাকু কাকিমা, মানে কাকু বা দাদা, তারা দেখবে বলবে যে বাইকের তেলের দাম বেড়েছে ইত্যাদি ইত্যাদি। এবার বিষয়টা হচ্ছে, তুমি ভাববে যে যুদ্ধ করছে অন্যান্য দেশগুলো, ভারত সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি, তা সত্ত্বেও সেই যুদ্ধের আঁচ ভারতে কেন পড়লো? কেন গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি পেল? তো এখানেই চলে আসছে এই নামটার গুরুত্ব। হরমুজ প্রণালী বা দি স্ট্রেট অফ হরমুজ, যে নামটাই তোমরা টিভিতে বা খবরের চ্যানেলে বারবার দেখতে পাচ্ছ। তো এই হরমুজ প্রণালীটা কি একটু দেখো। ওয়ার্ল্ড ম্যাপ যদি তোমরা খোলো তাহলে দেখবে মধ্যপ্রাচ্যে এইরকম দেখতে একটা জায়গা রয়েছে। এই জায়গাটার এই পাশটায় বিভিন্ন দেশ রয়েছে, এই দিকেও বিভিন্ন দেশ রয়েছে। এইটা মাঝখানে একটা উপসাগর, এখানে একটা প্রণালী রয়েছে, আর নিচে হচ্ছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন। এই যে জায়গাটা, এই যে উপসাগর, এই উপসাগরের এই পাশে কি কি দেশ রয়েছে? এই দিকটায় রয়েছে ইরাক বলে একটি দেশ, তোমরা সকলেই নাম শুনেছ। কুয়েত বলে একটি দেশ রয়েছে, সৌদি আরব বলে একটি দেশ রয়েছে, ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহী বলে একটি দেশ রয়েছে, ওমান নামে আরেকটি দেশ রয়েছে এই দিকটা। আর এর উল্টো পাশে মানে এই পোর্শনটায় কে রয়েছে? এই পোর্শনে রয়েছে ইরান নামে আরেকটি দেশ। এই যে দুটো দেশ মানে দুপক্ষ দেশ, তার মাঝখান থেকে এই জলরাশিটা বয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে জলরাশির এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় পারস্য উপসাগর। পারস্য উপসাগর নামটা একটু মনে রাখো। এবার প্রশ্ন আসতে পারে জায়গাটার নাম পারস্য উপসাগর কেন? তাহলে এখানে কি পারস্য নামে কোনো দেশ রয়েছে? দেখো, এই যে ইরান, যে বর্তমানে যে দেশগুলো যুদ্ধ করছে তার মধ্যে একটা দেশ ইরান, এই ইরানের কিন্তু আদি নাম হচ্ছে পারস্য। তো সেই জন্য এখানকার যে উপসাগরটা, এই উপসাগরটার নাম হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর। আর এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে ওমান উপসাগর, দ্য গালফ অফ ওমান। এখানে ওমান বলে একটা দেশ আছে, সেই জন্য এই যে পোর্শনটা সাগরের, এই পোর্শনটার নাম ওমান উপসাগর, এবং এরা যথারীতি ভারত মহাসাগরে এসে মিশছে। কিন্তু এই জায়গাটা দেখো, একটা সরু একটা নল ধরনের একটা অংশ রয়েছে। এই যে নালীটা বা প্রণালীটা, এই প্রণালীটার নামই হচ্ছে দি স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। কার্যক্ষেত্রে এই যে নলটুকু আমি যেখানে নীল কালি দিয়ে চৌকো করে দিয়েছি, এই নালীটুকু রয়েছে ইরানের অধীনে। মানে এই হরমুজ প্রণালীর অধিকার কিন্তু ইরানের হাতে রয়েছে। বোঝাতে পারলাম? এবার এই যে হরমুজ প্রণালী, এর চওড়া কতটা? এর চওড়া হচ্ছে 33 কিলোমিটার। খুব একটা বেশি নয়, মাত্র 33 কিলোমিটার। হরমুজ প্রণালীর চওড়া হচ্ছে মাত্র 33 কিলোমিটার। এই যে 33 কিলোমিটার চওড়া হরমুজ প্রণালী, তার চারদিকে যত দেশ আছে সেই দেশগুলো কিন্তু
প্রচুর পরিমাণে তেল উৎপাদন করে এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে। এবং দেখো আমি এখানে লিখে রেখেছি যে বিশ্বের মোট খনিজ তেলের 20-25% অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল কিন্তু এই পথ থেকেই প্রতিদিন যাতায়াত করে। মানে বিষয়টা বোঝো যে গোটা পৃথিবীতে প্রত্যেক দিন যত তেল লাগে তার 20-25% তেল কিন্তু এই মাত্র 33 কিলোমিটার চওড়া যে পথ, এই পথ থেকে কিন্তু যাতায়াত করে। এবার বিষয়টা হচ্ছে এখানে একটা দেশ রয়েছে, এখানে একটা দেশ রয়েছে, কিন্তু তারা দেশের মধ্যে উঠতে পারে না, কারণ তেলগুলো বয়ে আনে জাহাজ। জাহাজ তো স্থলপথে উঠতে পারে না, জাহাজকে জলপথ ব্যবহার করতেই হবে। সেই জন্য তোমরা এই হরমুজ প্রণালীটাকে একটা রেল গেটের মতন ধরতে পারো। রেল গেট আশা করি দেখেছো, দেখবে রেল গেট কিন্তু সবসময় খোলা থাকে, সেখান থেকে যানবাহন নিরন্তর চলাচল করে, মানুষ চলাচল করে। কিন্তু যখন ট্রেন আসে তখন কিছু মিনিটের জন্য ওই রেলগেটকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর এই রেলগেটকে বন্ধ করে দিলে কিন্তু সামান্য কিছু মিনিটের মধ্যেই তার দুপাশে প্রচুর কিন্তু ট্রাফিক জ্যাম তৈরি হয়ে যায় সেই কিছু মিনিটের জন্য। এই হরমুজ প্রণালী, এই জায়গাটিও এতটাই ব্যস্ততম একটি জায়গা জাহাজ চলাচলের জন্য যে এই জায়গাটা যদি একদিনের জন্য যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এর দুপারে কিন্তু প্রচুর জাহাজ আটকে পড়ে। যে জাহাজগুলো এই দিক থেকে তেল নিয়ে এই প্রণালী পার করে এসছে তাদের কিন্তু সমস্যা নেই, তারা চলে আসবে। কিন্তু যে জাহাজগুলো ধরো ওখানে যাচ্ছিল বা ওখানে তেল বোঝাই করেছে, ফেরার পথে রয়েছে, তারা কিন্তু একটা বড় সমস্যার মোকাবিলা করে, মানে সমস্যার মুখোমুখি হয়। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই হরমুজ প্রণালীটা বন্ধ হবে কেন, রাইট? বিষয়টা হচ্ছে আগেই বলেছি যে এই হরমুজ প্রণালীর কিন্তু অধিকার রয়েছে ইরানের হাতে। আর ইরান খুব ভালোভাবে জানে যে এই হরমুজ প্রণালীকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বিশ্বে প্রায় 25% তেলের একটা ক্রাইসিস তৈরি করা যাবে। এবং এই ক্রাইসিস তৈরি করার জন্য যখন বিভিন্ন দেশের সাথে বা আমেরিকার সাথে যখন ইরানের সম্পর্কে একটু তিক্ততা তৈরি হয়, তখন ইরান এই যে হরমুজ প্রণালী এটা কিন্তু বন্ধ করে দেয় কিছুদিনের জন্য। আর বন্ধ করে দিলে যথারীতি এখানকার জাহাজগুলো আটকে যায় এবং সারা বিশ্বে কিন্তু তেল এসে পৌঁছয় না। এই হচ্ছে বিষয়। এবার যেটা বললাম যে গোটা বিশ্বের 20-25% তেল কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এবার আমাদের দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের দিকে যদি তাকাই তাহলে দেখবে ভারতবাসীরা বা গোটা ভারতবর্ষে যা তেল প্রয়োজন হয় তার কিন্তু 80%ই আসে বাইরের দেশ থেকে। এই 80% কিন্তু আমরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ইরাক, কাতার এই সমস্ত দেশ থেকে কিন্তু তেলগুলো আমরা আমদানি করি। এবার সেই দেশ থেকে কিন্তু তেল নিয়ে আমাদের ভারতবর্ষের জাহাজকে এই হরমুজ প্রণালী পার করেই আসতে হবে আমাদের দেশে। তো এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের জাহাজ কিন্তু আটকা পড়বে। আর বর্তমান দিনে কিন্তু হয়েছেও একেবারে তাই। বিষয়টা যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে এই যে ইরান যারা বর্তমানে যুদ্ধ করছে তাদের সাথে রাশিয়া এবং চীন এই দুটো দেশ প্রত্যক্ষভাবে কিন্তু হাত মিলিয়েছে। ইরানের সাথে রাশিয়া এবং চীন এরা প্রত্যক্ষভাবে হাত মিলিয়েছে, যার ফলে যেহেতু রাশিয়া এবং চীন ইরানের বন্ধু রাষ্ট্র, তাই জন্য ইরান এটি ঘোষণা করেছিল যে রাশিয়া এবং চীন এই দুটো দেশ বাদ দিয়ে হরমুজ প্রণালী থেকে কিন্তু তেল আর কেউ নিয়ে আসতে পারবে না, মানে সবার জন্য এই দ্বার বন্ধ। তাহলে দেখো ভারতের জন্যও বন্ধ, যেহেতু রাশিয়া এবং চীনের জন্য খোলা, বাদবাকি সবার জন্য বন্ধ, তাই অবভিয়াসলি এটা কিন্তু ভারতের জন্যও বন্ধ। তাই ভারত যেহেতু এখান থেকে তেল নিয়ে আসতে পারছে না, যেটা প্রায় 80% মতো, তাই অবভিয়াসলি ভারতবর্ষে কিন্তু একটা তেলের ক্রাইসিস তৈরি হচ্ছে এবং গ্যাসের
ক্রাইসিস কিন্তু তৈরি হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবার তোমরা হয়তো ভাবতে পারো অনেকেই যারা স্কুল স্টুডেন্ট আছো যে তোমাদের ধরো গাড়ি নেই, তোমাদের গাড়ি নেই, তোমাদের বাইক নেই, তাহলে তেলের দাম বাড়বে বা গ্যাসের দাম বাড়বে, তোমাদের কি যায় আসে? দেখো বিষয়টা হচ্ছে এই যে তেল বা গ্যাস, এটা এমন একটা জিনিস যেটা তুমি প্রত্যক্ষভাবে ব্যবহার না করলেও তুমি কিন্তু এটা পরোক্ষভাবে কিন্তু ব্যবহার করেই থাকো। একটা জিনিস মনে রাখবে যে তুমি যে তোমার বাড়ি থেকে যে স্কুল পর্যন্ত যাও, যে অটোতে করে যাও, সেই অটোটাও কিন্তু এলপিজি গ্যাসে চলে, যেটা আমাদের দেশ বাইরে থেকে আমদানি করে নিয়ে আসে। এমনকি তুমি যদি বাসে করে যাও স্কুলে, সেক্ষেত্রেও কিন্তু সেই বাসটি যে পেট্রোল বা ডিজেলে চলছে সেটাও কিন্তু বাইরের দেশ থেকেই আসছে। আমরা যদি খাওয়ার দাওয়ারের কথায় আসি, তাহলে এই যে বাজারে যে আলু, পেঁয়াজ, বিভিন্ন সবজি যে আসছে, সেটাও তো বিভিন্ন ট্রাকে বা লরিতে করে আসে, সেখানে একটা বড় পরিমাণ কিন্তু তেল লাগে। তাই তেলের যদি দাম বাড়ে এবং আমাদের যদি গাড়ি বা বাইক ইত্যাদি নাও থাকে, তাও তেলের দাম বাড়ার জন্য কিন্তু প্রতিটা মধ্যবিত্তের হেসেলে কিন্তু টান পড়ে। তো সেই জন্য যুদ্ধ হচ্ছে অনেকটা দূরে, ইরানে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে ইসরায়েল যোগ দিয়েছে, সেখানে আমেরিকা রয়েছে। ভারত কিন্তু যুদ্ধে যোগ দেয়নি। ভারত তার জমিকে কোনো দেশকে কিন্তু ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়নি। তা সত্ত্বেও সেই যুদ্ধের আঁচ কিন্তু ভারতে এসে পড়ছে এবং মধ্যবিত্তের একদম ঘরে ঢুকে যাচ্ছে সেই আঁচ। কেন? তার জন্যই হরমুজ প্রণালীটাই কিন্তু দায়ী। তাই আশা করছি আমি আজকের এই ভিডিওতে যতটা বললাম, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, এবং যারা গুরুজনেরা রয়েছেন তারাও আশা করি বুঝতে পেরেছেন যে যে হরমুজ প্রণালী, যেটা মাত্র 33 কিলোমিটার একটা চওড়া একটা সমুদ্র পথ বা জলপথ, এটা বিশ্ব অর্থনীতি বা বিশ্ব রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট। মানে বড় বড় কোনো যুদ্ধ হলে এই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কত বড় প্রভাব তৈরি করা যায় বা ক্ষতি করে দেওয়া যায় বিশ্বের। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে পারেন, এবং যারা এই বিষয়ে জানতে আগ্রহী তাদের মধ্যে ভিডিওটা আপলোড করে দিতে পারেন। আর আমি স্টুডেন্টদের জন্য বলছি যে আমাদের এই কোচিংটায় কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আর্টস গ্রুপ পড়ানো হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ইতিহাস বা হিস্ট্রি পড়ানো হয়। আমার সাথে যোগাযোগ করবে কিভাবে? 7044852934 এই নাম্বারে ফোন করতে পারো। আর অফলাইন ব্যাচ সোদপুরে রয়েছে। যদি অফলাইন না পড়তে আসতে পারো তাহলে সম্পূর্ণ অনলাইন ব্যাচেরও ব্যবস্থা রয়েছে, যেখানে গুগল মিটে ক্লাস হয় এবং হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ প্রিন্টেড নোটস পাঠিয়ে দেওয়া হয়। এই চ্যানেলে এরকম প্রচুর প্রাইভেট ভিডিও রয়েছে যেগুলো সবাই দেখতে পায় না, তোমরা ক্লাস জয়েন করলে দেখতে পাবে। তাই আজকের এখানেই ইতি, আজ এ পর্যন্তই। আবার পরে কোনো একটা ক্লাস নিয়ে অথবা কোনো এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে দেখা হবে এই চ্যানেলে।